এই মুহূর্তে আমাদের রাজ্যের বিধানসভায় মুসলমানদের জন্য বিধায়ক আছে আর হিন্দুদের জন্য বিধায়ক আছেন। তাহলে সবার কাছে কি একটু খটকা লাগবে? মনে হবে বিধায়কদের আবার হিন্দু মুসলমান কিসের? কিন্তু বিশ্বাস করুন, ঘটনাটা এভাবেই ঘটছে। গোটা বিষয়টা যেন হিন্দু বিধায়ক আর মুসলমান বিধায়ক এই পর্যায়েই চলে গেছে। কেউ আর নাগরিকদের প্রতিনিধি হচ্ছেন না, কেউ আর মানুষের প্রতিনিধিত্ব করবার কথা ভাবছেন না। যেভাবে গোটা বিষয়টা সামনে আসছে, যেভাবে রাজনৈতিক তরজা এ রাজ্যে ক্রমশ ছড়িয়ে পড়ছে, তাতে নাগরিকদের অধিকার, নাগরিকদের জন্য যে দাবি দেওয়া, সেগুলো কিছু নেই। রাজনীতির পরিসরটা ক্রমশই মন্দির, মসজিদ, হিন্দু, মুসলমান এর বাইরে আর বেরোচ্ছে না। সবাই আটকা পড়ে যাচ্ছেন। ভেবে দেখুন, আমাদের রাজ্যের বিরোধী দলনেতা তিনি কি বলছেন? তিনি বলছেন 2026-এ যদি এ রাজ্যে বিজেপি ক্ষমতায় আসে, তাহলে তিনি নাকি বিধানসভা থেকে মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলে দেবেন। ভাবা যায়? বলছেন একটা বিরোধী দলনেতা, একজন বিরোধী দলনেতা তিনি এই ভাষাতে বলছেন, অথচ বিরোধী দলনেতা হিসেবে, বিধায়ক হিসেবে তিনি যখন শপথ নিয়েছিলেন তখন পরিষ্কার বলা হয়েছিল যে তিনি আসলে সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করবেন, সেখানে ধর্মের কোনো বিষয় থাকবে না। আমাদের সংবিধানে, আমাদের গণতন্ত্রের যে রীতি, সেখানে এই ধর্মের কোনো জায়গা নেই। ধর্মটা ব্যক্তিগত পরিসরে রাখতে হবে, রাজনীতি অন্য পরিসরে প্রবাহিত হবে, এটা বলা আছে। এটাকে রক্ষা করবার শপথ নেন আমাদের রাজনীতিকরা, বারবার করে বলেন, কিন্তু কার্যক্ষেত্রে করেন ঠিক উল্টো। এই যে দেখছেন আমাদের স্ক্রিনে যে ছবিটা দেখা যাচ্ছে, আমাদের রাজ্যের মাননীয় প্রশাসনিক প্রধান তিনি ইফতার পার্টিতে চলে গেছেন, কিন্তু তিনি এইভাবে বলছেন এবং ওখানে গিয়ে তিনি অন্য কথা নয়, শুধুমাত্র মুসলিমদের বিষয়টা নিয়েই কথা বলছেন, কথা বলতে বাধ্য হচ্ছেন বলা যায়। আসলে এইভাবেই আমাদের সামাজিক পরিমণ্ডলটাকে তৈরি করে তোলা হচ্ছে, গড়ে তোলা হচ্ছে। সবাই ওই ধর্মের পরিসর নিয়েই ব্যস্ত থাকুক, ধর্মের বাইরে কেউ কিছু ভাববেন না। ধর্ম, ধর্ম আর ধর্ম। মন্দির আর মসজিদ। জগন্নাথ মন্দির যদি তৈরি হয় সরকারি তহবিল থেকে টাকা খরচ করে, তাহলে একজন পিজ্জাদা দাবি করেছেন যে তার পাশাপাশি একটা মসজিদও তৈরি করে দেওয়া হোক মুসলিমদের জন্য। কি আশ্চর্য না? গ্রামান্তরে আমরা জানি স্বাস্থ্যের কি অপ্রতুল অবস্থা, হাসপাতাল তৈরি করা, মানুষের, প্রান্তিক মানুষের যে 100 দিনের কাজ সেটা নিশ্চিত হচ্ছে কিনা, গ্রামের মানুষের কাছে, কৃষকদের কাছে তাদের যা যা প্রাপ্য সেটা পৌঁছচ্ছে কিনা, সেই দাবি দাওয়া নিয়ে কোনো আলোচনা নেই। মন্দির এবং মসজিদ হবে। সত্যি তো, এইভাবে আলোচনা যদি চলতে থাকে তাহলে যথার্থ দাবি দাওয়াগুলো পিছিয়ে যাবে, মানুষ এটা নিয়েই ব্যস্ত থাকবে। আমরাও ভাবতে শিখবো যে আমাদের রাজনীতিকদের কাছে আমাদের আর কিছু পাওয়ার নেই। আমাদের যে আসলে ধর্মের বাইরে একটা নাগরিক সত্তা থাকা উচিত, আমরা যে আসলে নাগরিক, ধর্ম যে আমার ব্যক্তিগত পরিসরে পালন করবার কথা ছিল সেটা ভুলে যাব আমরা, ভুলিয়ে দেওয়া হবে আমাদের। এইভাবেই প্রত্যেক দিন হিন্দু মুসলমান এই নিয়ে চলবে, আর তথাকথিত মিডিয়া এটাকেই প্রত্যেক দিন হাওয়া দিয়ে যাবে, প্রত্যেকটা সময় এটাকে হাওয়া দিয়ে যাবে। কেউ বলবে না যে অত্যন্ত অন্যায় হচ্ছে, এই ধরনের আলোচনা উচিত নয়। আর এই যে আমরা এত সমালোচনা করছি, ভেবে দেখুন সেই আমাকেও তো আসলে এটা নিয়েই আলোচনা করতে হয়, বলতে হয় হিন্দু মুসলমান নিয়েই চলছে তরজা সকাল থেকে বিকেল পর্যন্ত। আর তারপরে যেগুলো নাগরিকদের চাহিদা সেগুলো কোথায় হারিয়ে যায়, কেউ প্রশ্ন তোলে না। এই যে মুসলিমদের নিয়ে এত কথা বলা হচ্ছে, ভেবে দেখুন তো 2011-তে সেই সাচ্চার কমিটির রিপোর্টটা সামনে এসেছিল। অনেকেই বলেন যে সাচ্চার কমিটির রিপোর্ট সামনে আসার মধ্য দিয়েই তদানীন্তন বাম সরকারের কফিনে শেষ পেরেকটা পোতা হয়ে গেছিল। দেখানো হয়েছিল যে এখানকার মুসলিম সম্প্রদায়ের মানুষ সব দিক থেকে কতটা পিছিয়ে আছে, নাগরিক হিসেবে তারা কতটা পিছিয়ে আছে, তাদের জন্য কি কি করণীয় ছিল যেগুলো করা হয়নি। তারপরে এতগুলো বছর
কেটে গেছে। সেই সময় ওই সাচ্চার কমিটির রিপোর্টকে সামনে রেখে এই আজকে এই যে মুখ্যমন্ত্রী দেখছেন এবং তার দল ভীষণভাবে প্রচার করেছিল বামেরা এই সম্প্রদায়ের জন্য কিচ্ছু করেনি, বঞ্চিত করেছে। তারপর এতগুলো বছর তার আমলে কি হয়েছে? সত্যি কি এটা নিয়ে আলোচনা হয়েছে বিধানসভায়? এটা নিয়ে তো আলোচনা হওয়া উচিত ছিল যে সাচ্চার কমিটির রিপোর্ট পেশ করবার পরে, এই নতুন সরকার প্রতিষ্ঠিত হবার পরে সংখ্যা লঘু ধর্মীয় সম্প্রদায়ের সুযোগ সুবিধা জায়গা হয়েছে, তারা চাকরিতে যথার্থ সুযোগ সুবিধা পাচ্ছে, শিক্ষায় তারা যথার্থভাবে এগিয়ে এসেছে। বিধানসভায় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা উচিত ছিল না? বিধানসভায় এই বিষয়গুলো আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠা উচিত ছিল না? কেউ করেননি। মহিলাদের যেভাবে বঞ্চিত করা হয়, বলা হয় শ্রমের যে পারিশ্রমিক দেওয়া হয়, পুরুষ এবং নারীর এখনো ব্যবধান আছে। কেন থাকবে? কেউ প্রশ্ন তুলেছেন? আমাদের রাজনীতিকরা জানেন যে মহিলাদের পারিশ্রমিকের ক্ষেত্রে কতটা বঞ্চনা করা হয়? হিসেব রাখেন তারা? জানেন না, জানবার দরকার নেই তো। শুধু ওখানে মন্দির হবে, এখানে মসজিদ করতে হবে, এই নিয়ে ব্যস্ত থাকলেই তো হয়ে যায়। স্বাস্থ্য পরিষেবার কি হাল? কেন এত ওষুধ ভেজাল বেরোয়? কাদের নজরদারির অভাবে? কারা এই প্রশ্নগুলো তুলবেন? কারা সরব হবেন? নেই। হিন্দুদের প্রতিনিধি আছে, মুসলিমদের প্রতিনিধি আছে, মানুষের প্রতিনিধি কোথায়? কে দাবি তুলবে যে যেভাবে এই রাজ্য জুড়ে একটার পর একটা দুর্নীতি ঘটেছে, দুর্নীতির জন্য রাস্তায় বসে থাকে যারা স্কুলের পরীক্ষা দিয়ে পাশ করেছে, যাদের চাকরি পাওয়াটা উচিত ছিল, তারা রাস্তায় বসে থাকে। আর চাকরি পাওয়ার পরেও একদল ছেলেমেয়ে তুমুল অনিশ্চয়তায় ভোগে কবে তাদের চাকরি বাতিল হয়ে যাবে, কারণ দুর্নীতি হয়েছে, কোটি কোটি টাকার দুর্নীতি। কেন এমনটা ঘটবে? কেন সমস্ত শিক্ষক পদগুলো ফাঁকা পড়ে থাকবে? শিক্ষক পদগুলো ফাঁকা পড়ে থাকবার জন্য শিক্ষার ক্ষেত্রে যে বিপর্যস্ত অবস্থা, তা নিয়ে প্রশ্ন তুলবে কে? কে সরব হবে রাজনীতির ক্ষেত্রে, রাজনীতির ময়দানে? কেউ নেই। সবাই হিন্দু মুসলমান করছেন, হিন্দু মুসলমান আর হিন্দু মুসলমান। তাই ঠিক এই মুহূর্তে আমাদের বিধানসভায় হিন্দুদের জন্য প্রতিনিধি আছে, মুসলমানদের জন্য প্রতিনিধি আছে, কিন্তু মানুষের জন্য কোনো প্রতিনিধি নেই। এই প্রশ্নগুলোকে তোলা আমাদের প্রশ্ন, নাগরিকদের প্রশ্ন। এই প্রশ্নগুলোকে তুলে নিয়ে আসবার জন্য কেউ নেই। একটু ভাবলে মনে হয় এটার জন্য আমরাই দায়ী। আমরাই এমন একটা পরিস্থিতি তৈরি করেছি। আমরা মানে সাধারণ মানুষজন, অগণিত সাধারণ মানুষ যদি এই প্রশ্নগুলো তুলতো, এই প্রশ্নগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোকে ব্যতিব্যস্ত করতে পারত, রাজনৈতিক নেতাদের যদি ব্যতিব্যস্ত করতে পারত, তাহলে এত অনায়াসে তারা এই বিষয়গুলো এড়িয়ে যেতে পারতো না। পারেনি। নাগরিক হিসেবে এটা ব্যর্থতা। তাই আমি বারবার আমার এই অনুষ্ঠানে এই প্রশ্নটা তুলেছি যে নাগরিকরা তাদের নাগরিক সচেতনতাকে কবে আরেকটু বাড়িয়ে তুলবেন, কবে তারা ভাববেন যে ধর্মের বাইরে নাগরিক হিসেবে তাদের কিছু করণীয় আছে। তারা শুধুমাত্র দলীয় আনুগত্যের আওতার মধ্যে থাকলে তাদের চলে না, নাগরিক হয়ে উঠতে হয়, নাগরিক হবার যোগ্যতা অর্জন করতে হয়। আর সেই যোগ্যতা নাগরিকদের নেই বলেই তাদের প্রতিনিধি হয় এই রকম, এই ধরনের অযোগ্য অপদার্থ মানুষজন প্রতিনিধি হয়। রাজনীতির ক্ষেত্রে এরাই তাদের ছড়ি ঘোরায়। যে প্রশ্নগুলো জ্বলন্ত প্রশ্ন, যে প্রশ্নগুলো আমাদের সমাজ, আমাদের সভ্যতার এগিয়ে নিয়ে যাওয়ার প্রশ্ন, সেই প্রশ্নগুলো বাতিল থেকে আরও বাতিল হয়ে যায়। আমরা কেউ ভাবতে শিখি না। এভাবে যদি চলে, এভাবে যদি চলতে থাকে, তাহলে আসলে রাজনীতির আলাদা কোনো জায়গাই থাকে না। মন্দির আর মসজিদ নিয়ে বিতর্ক করলেই তো হয়। সারাদিন ধরে আমরা মন্দির মসজিদ নিয়ে বিতর্ক করব, আমরা ধর্ম করব, আমরা কেউ হিন্দু হব, কেউ মুসলমান হব, কেউ খ্রিস্টান হব, এই নিয়েই হলেই তো হলো। কি দরকার আর নাগরিক পরিষেবা নিয়ে এত কথা বলার? সহজ হয়ে যায় গোটা বিষয়টাই। সেই দিকে নিয়ে যেতে চাইছেন আমাদের রাজনীতিকরা। এখন প্রশ্ন হচ্ছে, আমরা নাগরিকরা সেই দিকে নিয়ে যাওয়াটা কতটা বরদাস্ত করব, কতদিন মেনে নেব? মেনে নিতে নিতে একেবারে দেওয়ালে পিঠ ঠেকে গেছে আপনাদের। আবারও বলছি, সাধারণ মানুষকে বলছি, ভয়ঙ্কর অবস্থার মধ্যে পড়েছেন আপনারা। একদল আপনাদের এই ধর্মীয় সত্তাকে ক্রমশ জাগিয়ে দিতে চাইছে, বিদ্বেষের বিষ ছড়াতে চাইছে। কারণ এই বিদ্বেষের বিষ ছড়ালে আমরা আসল প্রশ্নগুলো করব না, রাজনৈতিক নেতাদের ব্যতিব্যস্ত করব না। এই রাজনৈতিক নেতাদের জীবনযাপন কিন্তু খুব মোলায়েম। তারা প্রচুর টাকা পায়, আরামে আয়েসে থাকে, মুখে বলে দেশ সেবা সমাজ সেবার কথা বলে, খুব আরাম আয়েসে থাকে। একটা নেতাকেও দেখেছেন খুব কষ্ট করে থাকে মানুষের প্রতিনিধি হওয়ার জন্য, যন্ত্রণা। একটা সময়
রাজনীতিক বলতে তো আমরা তেমনটা বুঝতাম, মানুষের জন্য কষ্ট করে, দেশের জন্য যন্ত্রণা করে, অভাব অনটন ভাগ করে নেয়। দেশের মানুষকে হয়তো অনেক কিছু দিতে পারতো না, কিন্তু তাদের যন্ত্রণাগুলো ভাগ করে নিতে পারতো। আর এই নেতাদের, এদের নিরাপত্তার জন্য কোটি কোটি টাকা ব্যয় হয়ে যায়, এরা প্রত্যেকদিন আয়েশি জীবনযাপন করেন, প্রচুর খান, ব্যাংকে প্রচুর টাকা জমান, আর চুরি, জোচ্চুরি, দুর্নীতি, ভুরি ভুরি অভিযোগ এদের বিরুদ্ধে, তবু এরা ছড়ি ঘুরিয়ে যায়, মানুষ চুপচাপ দেখে যায়। আসলে আসল অপরাধী বোধহয় সাধারণ মানুষ, দেখে যাবার পরেও চুপ থাকে, কিচ্ছু বলে না। কতদিন এই চুপ থাকবে? কতদিন কতদিন আমাদের রাজনীতি থেকে মানুষ উধাও হয়ে যাবে, নাগরিক উধাও হয়ে যাবে, শুধু ধর্ম আর ধর্ম নিয়ে এই ধরনের বিষ ছড়িয়ে দেওয়া হবে, আর নেতারা এই ধরনের অর্থহীন কাজকর্মের মধ্যে নিজেদের ব্যস্ত রাখবে, শুধু ভোট করবার ধান্দায়, চেষ্টায় তারা এটাই করে যাচ্ছেন। আসলে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। আমরা তো আলোচনাই করতে পারি, আমরা তো মানুষকে বারবার প্রশ্ন তোলবার জন্য বলতে পারি, প্রশ্ন করুন, ভাবুন। আপনাদের ভয়ঙ্কর সমস্যা হচ্ছে এদেশের অসংখ্য মানুষ পেটে খিদে নিয়ে প্রতিদিন ঘুমোতে যান, অসংখ্য মানুষ অভাবের তাড়নায় আত্মহত্যা করে। আপনার আমার দেশের যে বিপুল সম্পত্তি মুষ্টিমেয় মানুষের হাতে জমা পড়ে যাচ্ছে। একটু ভাবুন, এগুলো তথ্য, এগুলো পরিসংখ্যান, এর মধ্যে কোনো মিথ্যে নেই। যদি ভাবতে না চান, আপনারা এইভাবে একটু একটু করে তলিয়ে যাবেন। একটার পর একটা আত্মহত্যার ঘটনা ঘটছে, পরিবার শুদ্ধ বিপর্যস্ত হয়ে আত্মহত্যা দারিদ্র্যের কারণে। আর অন্যদিকে দেখুন আমাদের রাজনীতিকরা ফুলে ফেপে উঠছে, তাদের জীবনে কোনো যন্ত্রণা নেই, দিব্যি আছেন তারা, ভোগ বিলাস আর মত্ত। সবাই সেই রাজনীতির ক্ষেত্রতে ঢুকতে ব্যস্ত, যে কোনোভাবে, মূল্যবোধের কোনো জায়গা নেই, যে কোনোভাবে সেই রাজনীতির বৃত্তের মধ্যে ঢুকতে পারলে জীবন একেবারে সেট। সবাই সেই দিকে দৌড়চ্ছেন। আপনি আমি কোথায় যাব ভাবতে হবে তো। আসুন একটু ভাবি, অন্তত আমি যেটা বলি, ভাবা প্র্যাকটিস করি।